ডাকসুর ভিপি নূর এবং বর্তমান প্রতিমন্ত্রী নুরুল হক নূর কোনটা বেশি কঠিন মনে হচ্ছে? প্রতিমন্ত্রী হিসেবে স্বাভাবিকভাবেই সরকারের বাংলাদেশের মতো দেশে জনগণের সমর্থন ধরে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট। জনগণের মন জয় করাটা বা সবসময় এই সমর্থনটা ধরে রাখা। এই রাষ্ট্রপতির পদে বসে কি কোনোভাবে তার হাত পা বেঁধে ফেলা হলো কিনা? কারণ আমরা আসলে রাষ্ট্রপতির তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না। এই মুহূর্তে বিএনপির জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে রাষ্ট্রপতি হিসেবে উপযুক্ত ব্যক্তি আসলে তার চেয়ে উপযুক্ত আমার কাছে কাউকে মনে হয় না। এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনপ্রশাসনকে আমরা প্রো পিপল বা জনগণ কেন্দ্রিক করতে পারিনি। এটা ব্রিটিশ আমলের মতো যে লাইক যারা অফিসার কর্মকর্তা তারা মনে করে লাইক তারা হচ্ছে একটা কি বলবেন যে একটা ওই রাজপ্রথার মতো যে তাদের কাছে সবাই আসবে, কুর্নিশ করবে, সেবা নিবে, যখন মন চাইবে যেভাবে মন চাইবে তারা সেভাবে ডিল করবেন। ওয়েলকাম টু টক অফ দ্য টাউন। সাথে আছে আমি ফারদিন আলম এবং আমার সাথে রয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে বেশ ইনফ্লুয়েন্স তৈরি করেছেন আমরা দেখলাম, এবং বর্তমানে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। তো এই রাষ্ট্রপতির পদে বসে কি কোনোভাবে তার হাত পা বেঁধে ফেলা হলো কিনা? কারণ আমরা আসলে রাষ্ট্রপতির তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ে না। প্রথমত আমি বিএনপির মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। একই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে বিশেষ করে যেভাবে দেশের গণতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে একটা কার্যকর ভূমিকা রেখেছেন এবং তারেক রহমানের নেতৃত্ব তথা জিয়া পরিবারের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন, তাতে আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপির জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে রাষ্ট্রপতি হিসেবে উপযুক্ত ব্যক্তি আসলে তার চেয়ে উপযুক্ত আমার কাছে কাউকে মনে হয় না। তো এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে যারা বিশ্বস্ততার সাথে থেকে রাজনীতি করেছেন এবং দেশের মানুষের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, বাট বেইমানি করেন নাই, তাদেরকে তিনি মূল্যায়ন করেছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার মনে হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেও তিনি বাংলাদেশের ইতিহাসে থাকবেন। কারণ তার যে নলেজ, তার যে পাণ্ডিত্য, তার যে গ্রহণযোগ্যতা এবং তার পরিমিত বোধ থেকে শুরু করে দেশপ্রেম, সেটা অবশ্যই আমি মনে করি যে আমাদের এখন তো বটেই, আগামীর দিনগুলোতেও মানুষের মাঝে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ওনার এটা ঠিক বলেছেন যে গ্রহণযোগ্যতার জায়গা থেকে যখন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন ক্ষমতায়, কিন্তু ফ্যাসিবাদের সময় হাসিনার সময় যখন বিএনপির এখন চেয়ারম্যান এবং সে সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে আসতে পারছিলেন না, লন্ডনে ছিলেন, সেই সময় কিন্তু জনাব তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় দলকে সুসংগঠিত রাখা এবং রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সমন্বয় করা, সেটি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছিলেন। এবং বিএনপির নেতৃত্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জুলাইয়ের পূর্বেই কিন্তু একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। ৪২টি রাজনৈতিক দল সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন করেছিল। এই যুগপৎ আন্দোলন, সেখানে বাম ডান বিভিন্ন মতপথের মানুষ সম্পৃক্ত হয়েছিল। তো এটা তো পার্টির পক্ষে বিএনপি চেয়ারম্যানের নির্দেশনায় এখানে কাজ করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেহেতু ওই আপনার যুগপৎ আন্দোলনেরই ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ছিল এবং জুলাই পরবর্তী রাষ্ট্র সংস্কারের একটা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে জনগণের, সেটাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নের মাধ্যমে রাষ্ট্রপতিকে বিভিন্ন কার্যক্রমে আরও অ্যাক্সেস দেওয়া হচ্ছে বা তাকে আরও এম্পাওয়ার করা হচ্ছে। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির পদে থাকলে আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় করে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আগামীতে এই দেশকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন। খুব শীঘ্রই আশা করছি মালয়েশিয়ার শ্রমবাজার বাঙালিদের জন্য চালু হতে যাচ্ছে, এবং আমরা কি এর মধ্যে কি যেই দালাল এবং যেই সিন্ডিকেটের জায়গাটা কি আমরা ওপেন করে দিতে পারি না? এই জায়গায় কি আমরা কোনো ডিজিটাল কোনো মাধ্যম বসাতে পারি যার ফলে হেনস্থার শিকার হতে হবে না? আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা এই বিষয়টাতে কনসার্ন যে আমাদের যারা দেশের বাইরে সাধারণ মানুষ যায়, প্রবাসী যারা কাজের মাধ্যমে নিজের জীবন এবং ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দেশ থেকে যেতে যে তাদের অনেক টাকা খরচ করে যেতে হয়,
নানাবিধভাবে প্রতারিত হতে হয়, দালালদের মাধ্যমে হয়রানির শিকার হতে হয়। এটা বন্ধ করার আমরা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিন ধরে যে শ্রম বাজারটা চলমান, সেটা নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে একটা চুক্তি হয়েছে। যে চুক্তিতে বলা আছে যে মালয়েশিয়াতে বাংলাদেশিদের যাওয়ার ক্ষেত্রে বা বাংলাদেশি শ্রমিকদের যাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ান কর্তৃপক্ষ রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে। যেহেতু চুক্তি ফ্যাসিস্ট আমলে হলো, এটা রাষ্ট্রীয় চুক্তি, রাষ্ট্র টু রাষ্ট্র। সরকার চেঞ্জ হলেও কিন্তু বিদেশিদের সাথে চুক্তি চাইলেই পরিবর্তন করা যায় না। সেখানে এই চুক্তি অনুযায়ী মালয়েশিয়ান কর্তৃপক্ষ হুম, এই সিন্ডিকেটের সুযোগটা তারা পাচ্ছে, যার ফলে তাদের যাদেরকে ভালো লাগে তারা তাদেরকে অ্যালাউ করে। সো এইবার আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে অনুরোধ করা হয়েছে যে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশিদের জন্য একটা কাজের সুযোগ দেওয়া হয়। দুই দেশের প্রধানমন্ত্রী, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি একাধিকবার আলাপ আলোচনা করে এই বিষয়টা সুরাহা করার জন্য কাজ করেছে। ফাইনালি আমরা আশা করছি যে এই মাসের মধ্যে হয়তো মালয়েশিয়া বাংলাদেশিদের যাওয়ার জন্য একটা সুযোগ দেবে, এবং সেখানে আসলে এখন সিদ্ধান্তটা মালয়েশিয়ান কর্তৃপক্ষের উপরে নির্ভর করবে যে তারা কিভাবে সবার জন্য দিবেন নাকি কিছু সিলেক্টেড রিক্রুটিং এজেন্সিকে দিবেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখে আমরা জানি প্রবাসীরা বিভিন্ন ধরনের রেমিটেন্সের মাধ্যমে। তারা যখন দেশে আমাদের ব্যাক করে আসে, তখন কি এয়ারপোর্টের মধ্যে তাদের জন্য কোনো ধরনের অভ্যর্থনা ব্যবস্থা করা যায় কিনা? প্রকৃত অর্থে আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক বোঝাপড়া থেকে আমি কিছু কিছু বিষয় মনে করি, এবং সেটা আমাদের রাজনৈতিক দলের ইশতেহারে আমরা বলেছি, ঘোষণাপত্রে বলেছি, বক্তব্য বিবৃতিতেও বলেছি যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিকে এগিয়ে নিতে এখানে আপনার বিশেষ করে হেলথ এবং এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভালো মানুষ যদি শিক্ষকতায় না যায় তাহলে তো শিক্ষার মানের পরিবর্তন হবে না। শিক্ষকদের আমরা বলেছিলাম যে একটা স্বতন্ত্র স্কেলে বেতন দেওয়া, এবং তাদের যেন বিশেষ করে আর্থসামাজিক বা বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে একটা ভালো জীবনযাপন করতে পারে সেইভাবে বেতন কাঠামো নির্ধারণ করা। সেটা হলে দেখা যায় ভালো মেধাবী ছাত্ররা শিক্ষকতায় যাবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে শিক্ষকরা যদি দ্বিতীয় শ্রেণীর চাকরি করে সে কীভাবে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করতে পারবে। একইভাবে আমরা বলেছিলাম যে বাংলাদেশের জনগণকে স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করতে হবে এবং এটা সরকারের দায়িত্ব নিতে হবে। তো দুটো বিষয় আমরা লক্ষ্য করছি যে বর্তমান সরকার স্বাস্থ্য এবং শিক্ষাকে গুরুত্ব দিয়ে সেই দিকে যাচ্ছে। ঠিক ৩ নম্বরের যে জায়গাটি আপনি প্রবাসীদের মূল্যায়নের কথা বলেছেন বা তাদের হয়রানি ভোগান্তি দূর করার জন্য, এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনপ্রশাসনকে আমরা প্রো পিপল বা জনগণ কেন্দ্রিক করতে পারিনি। এটা ব্রিটিশ আমলের মতো যে লাইক যারা অফিসার কর্মকর্তা তারা মনে করে লাইক তারা হচ্ছে একটা কি বলবেন যে একটা ওই রাজপ্রথার মতো যে তাদের কাছে সবাই আসবে, কুর্নিশ করবে, সেবা নিবে, যখন মন চাইবে যেভাবে মন চাইবে তারা সেভাবে ডিল করবেন। তো এটা বাংলাদেশে তো রাতারাতি পরিবর্তন হবে না। বর্তমান সরকারের মধ্যে সেই পরিবর্তনের প্রচেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ব্যক্তিগত লাইফস্টাইল চলাফেরা যদি দেখেন, একেবারে ডাউন টু আর্থ একজন সাধারণ মানুষের মতো তিনি জনগণের মাঝে মিশে যাওয়ার চেষ্টা করছেন, জনগণের মতো হওয়ার চেষ্টা করছেন। তো এর মধ্যে দিয়ে তিনি তো তার সরকারের মন্ত্রিসভা, সংসদ সদস্য, দলকে একটা মেসেজ দিচ্ছেন, এবং সরকারের প্রধান হিসেবে তিনি তো অন্যদেরকে সেই মেসেজটা দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে জনপ্রশাসনটা প্রো পিপল হবে। সেটা যদি হয় তাহলে এই যে প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে, এই যে ধরেন প্রবাসী যারা দেশের বাইরে যাবে, সে প্রথমে একটা পাসপোর্ট করতে গিয়ে ভোগান্তির শিকার হয়, সময় মতো পায় না, দালাল ধরতে হয়, অতিরিক্ত পয়সা দিতে হয়। আবার বাইরে যাওয়ার ক্ষেত্রে ভিসার ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে তার যেতে হয়। আবার ওই দেশের বাইরে বিদেশে গিয়েও সে একটু সমস্যা পড়লে দূতাবাসের কাছে সেবা পাবে, সেখানে সে পাচ্ছে না বা নানান কারণে সংকট তৈরি হচ্ছে। তো এই প্রবাসীদের এই সমস্যার সমাধানের জন্য বা তাদের একটু সম্মানিত করার জন্য তারা যে বাংলাদেশের নাগরিক এবং নাগরিক হিসেবে তারা যেন দেশের বাইরে থেকেও কিংবা দেশে আসলেও যেন তাদের সেই প্রাপ্য মর্যাদা এবং সম্মানটা পান, সেই কারণে সরকার প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে এই মাসের শেষ থেকে। যেই কার্ডে 10টা বিশেষ সুযোগ সুবিধা থাকবে, যেমন বর্তমানে 2.5% প্রণোদনা দেওয়া হয় তাদের পাঠানো টাকার উপরে, সেটাকে বাড়িয়ে 3% করা হচ্ছে। প্রবাসী পরিবার দেশে আছে যারা, তারা সরকারি হসপিটালে, বেসরকারি হসপিটালে একটা অগ্রাধিকার পাবেন। প্রবাসীরা বিদেশ থেকে আসলে তাদের মামলা কিংবা ভূমি সংক্রান্ত কার্যক্রম সমাধানে ফাস্ট ট্র্যাক একটা সার্ভিস পাবেন। প্রবাসীদের সন্তানেরা তাদের পরিবার পরিজনের কল্যাণের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা আছে। এমনকি দেশের বাইরেও তারা দূতাবাসে কিংবা দেশের
মধ্যে ঢাকা থেকে যাওয়ার পথেও আলাদা ইমিগ্রেশন কাউন্টারের মাধ্যমে তাদেরকে এই সার্ভিসটা দেওয়া যায় কিনা সেটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সো এইটুকু আমি বলতে পারি ইন এ ব্রিফ যে বর্তমান সরকার এবং আমাদের মন্ত্রণালয়ের জায়গা থেকে যেহেতু আমরা রাজপথে মানুষ ছিলাম, মাঠের মানুষ ছিলাম, মানুষের সাথে সম্পৃক্ততা আছে, তাদের দুঃখ কষ্টগুলো বুঝি, সেই অনুযায়ী আমরা কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু এই পদক্ষেপগুলো আসলে 2-1 মাসের মধ্যেই তো দৃশ্যমান হয় না, এর জন্য হয়তো একটু সময় লাগে। বাট আমরা আশা করি যেহেতু আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, এই সরকার থাকাকালীন সময় এই প্রবাসীদের জন্য আমরা উল্লেখযোগ্য কিছু করতে পারবো। কারণ প্রবাসীরা কিন্তু ভোটার, আগামীতেও ভোট দিবে, এইবার দিয়েছে। সুতরাং ভোটার হিসেবেও কিন্তু আগামীতে ভোট পাইতে হইলেও কিন্তু তাদের জন্য বিশেষ কিছু করা প্রয়োজনীয় এবং সরকার এই জায়গায় কমিটেড তাদের জন্য কিছু করার। ডাকসুর ভিপি নূর এবং বর্তমান প্রতিমন্ত্রী নুরুল হক নূর কোনটা বেশি কঠিন মনে হচ্ছে? প্রতিমন্ত্রী হিসেবেই আসলে পথ চলাটা একটু কঠিন মনে হচ্ছে। ডাকসুর ভিপি থাকাকালীন কিংবা গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে ছাত্র আন্দোলন থেকে রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের পক্ষে কথা বলেছি, দলমত নির্বিশেষে ফ্যাসিস্ট ব্যতীত সব মানুষের সমর্থন, ভালোবাসা, উৎসাহ পেয়েছি। কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে স্বাভাবিকভাবেই সরকারের বাংলাদেশের মতো দেশে জনগণের সমর্থন ধরে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট। জনগণের মন জয় করাটা বা সবসময় এই সমর্থনটা ধরে রাখা, কারণ এই দেশে এত জনসংখ্যা, এত রিসোর্স লিমিটেড, অনেক ধরনের সমস্যা আছে। সেক্ষেত্রে এই মানুষের জন্য কত লোক কি করতে পারবে, এটা তো একটা মানসিক চাপ কাজ জনসমর্থন করে। পাচ্ছেন কিনা? জনসমর্থন তো পাচ্ছি এখন প্রত্যেকটা জায়গায়, মানে সব জায়গায় আপনি 10-এ 10 পাবেন সব কাজে, এটা তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। তো সেক্ষেত্রে এটা ঝুঁকি আছে কোন ইস্যুতে মানুষ অসন্তুষ্ট হয়, কোন কথায় মানুষ আসলে এটা ভালোভাবে নেবে না। কারণ আমরা রাজনীতিতে অনেক কথা বলি, রাজনৈতিক জায়গাতে এগুলো কেউ খুব মানে ওইভাবে একেবারে ধরে না যে এই কথাটা সে দোষ বলেছে। এখন প্রতিমন্ত্রীর জায়গা থেকে কিন্তু শব্দ বাক্য মানুষ ধরে ফেলে যে কি বলছি, এটা কেন বললাম। সো এই দিক থেকে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক কালচারে মানুষের তদবির এবং বিভিন্ন ক্ষেত্রে সুপারিশ, এগুলো এত আসে, অনেক ক্ষেত্রে ইগনোরও করা যায় না। কারণ ইগনোর করলে তারা বলবে যে তার পিছিয়ে রাজনীতি করেছি, এখন সে আমাদেরকে চিনে না। আবার করতে গেলেও আবার সেটি নিয়ে অনেকে বিতর্ক করবে। সো সেই ক্ষেত্রে এই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনটা বা এই পথ চলাটা খুব কঠিনই মনে হচ্ছে আগের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের বিরোধী রাজনীতির জীবনের চেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত ছিলাম টক অফ দ্য টাউনে। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।